শুভ সকাল প্রিয় মহিলাগণ। আজকের পর্বের শিরোনাম এক্স রে পরীক্ষার মূলত আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষার থেকে কিভাবে পার্থক্য আছে। যেমন আমি আগের পর্বে বলেছিলাম, আল্ট্রাসোনোগ্রাফি পরীক্ষায় শব্দ ব্যবহার করা হয় যা হেড থেকে প্রতিফলিত হয় সেক্টরাল বা লিনিয়ার পদ্ধতির ভিত্তিতে। শুধু শব্দটি হেড থেকে বের হয়, প্রতিফলিত হয়, ফিরে আসে এবং আবার পরবর্তীটি। এই কারণে স্ক্রিনে তৈরি হয় নির্দিষ্ট সময়ে এই প্রতিফলিত বলা যেতে পারে উপাদানের ছবি। এটি বোঝার জন্য এখনও বেশ সহজ। অন্যদিকে আয়নিত রশ্মি দামা ব্যবহার করে রেডিওলজিক্যাল পরীক্ষা। এর ব্যাখ্যা একটু কঠিন। কেন? প্রথমত, কারণ বেশিরভাগ মানুষের মনে এটি কিছু ঝুঁকির সাথে যুক্ত হয়, কিছু বিপদের সাথে এবং মোটের উপর। এই কারণে আমি এমন একটি তৈরি করেছি, বলা যেতে পারে ভিজুয়াল উপস্থাপন, কিভাবে ঠিকভাবে রশ্মিগুলি আসে। যদি আমরা কল্পনা করি উপরে একটি এক্স রে ল্যাম্প আছে এবং নিচে একটি কাগজ আছে যা ফটোগ্রাফিক, অথবা আজ ডিজিটাল সিস্টেমে একটি সেন্সর যা এই রশ্মিগুলি গ্রহণ করে। এই কারণে আমি আপনাদের দেখাবো পরীক্ষাটি কিভাবে করা হয়। রেডিওলজিক্যাল, যেমন মেমোগ্রাফি। এই লবণের ক্রিস্টালগুলোর দিকে খেয়াল করুন যা পড়ে যাচ্ছে বিভিন্ন সময়ে একেবারে তলায় এবং ঠিক তলায় একটি প্যাটার্ন তৈরি হয়। অবশ্যই এই প্যাটার্নটি টিস্যুর গঠন দ্বারা নির্ধারিত হয়। যদি এখানে উদাহরণস্বরূপ একটি ভাঙা হাড় থাকে, তাহলে এটি খুব সুন্দর। আমরা কিছু সব গঠন দেখতে পারি। সমস্যা শুরু হয় যখন টিস্যু, যেমন স্তন, যা মাস্টোপ্যাথিক, সেখানে সিস্ট আছে, ফাইব্রোসিস রয়েছে। এই মুহূর্তে এই ছবিটি নয়। এটি খুবই আকর্ষণীয় এবং এই কারণে কখনো কখনো আলোকসজ্জার প্যারামিটারগুলি পরিবর্তন করতে হয়। অর্থাৎ বলা যেতে পারে লবণের প্রকার পরিবর্তন করে পরিবর্তিত কিলোভোল্টেজের মাধ্যমে কতটা সবকিছু প্রবাহিত হবে। তাহলে এই ক্ষেত্রে ছবি হাড় তথাকথিত ব্যবহৃত হয়। তীক্ষ্ণ রশ্মির ক্ষেত্রে স্তনের ছবির জন্য নরম রশ্মি ব্যবহার করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক যেমনটা আমি এই লবণটি দেখিয়েছিলাম, হয়তো আবার দেখাবো, এই লবণটি কমে যায় বিভিন্ন সময় আমাদের টিস্যুতে। যদি এই লবণ ডিএমএ পর্যন্ত পৌঁছে যায় এবং পুরো চিত্রটি পূর্ণ করে, তাহলে কোনো সমস্যা নেই। সমস্যা হল যদি আমাদের টিস্যু শোষণ করে একটি নির্দিষ্ট পরিমাণ রশ্মি। এটি মিলিসিভার্টের পরিমাপ করা রশ্মি এবং শোষিত ডোজের উপর নির্ভর করে। বিকিরণ, এটি আমাদের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি। অর্থাৎ যদি কিছু আমাদের মাধ্যমে অন্যদিকে চলে যায়, তাহলে আমাদের এটি নিয়ে চিন্তা করা উচিত নয়। কিন্তু যদি রশ্মি আমাদের শরীরে থেকে যায়, তাহলে সমস্যা হয়, কারণ এটি ডিএনএকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং সত্যি কিছু, এমনকি অপরিবর্তনীয় পরিবর্তন ঘটাতে পারে। তাহলে রেডিওলজিক্যাল পরীক্ষা এমনই, যেমন এই লবণের সাথে যা আমি পাশ করেছিলাম, তবে আল্ট্রাসোনোগ্রাফিক পরীক্ষা প্রতিফলনের প্রয়োজন। এ কারণে এখানে একটি পার্থক্যও রয়েছে। রেডিওলজিক্যাল পরীক্ষা আমরা প্রায় সব ধরনের পরিস্থিতিতে করতে পারি, কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিক পরীক্ষা শুধুমাত্র পানির উপস্থিতিতে করা যায়। অর্থাৎ এখানে যা আছে তার বিপরীতে এই ছবিতে। আমি আপনাদের আরও দেখাতে চাইব এই ছবির একটি সম্পূরক হিসেবে একটি আকর্ষণীয় পরীক্ষা গেইগার মিলার কাউন্টার ব্যবহার করে। অর্থাৎ বলা যায় এটি একটি যন্ত্র যা আয়নিত রশ্মির পরিমাপের জন্য ব্যবহৃত হয় এবং আজকের বিশ্বের উপাদানগুলির সাথে যা আপনার চারপাশে রয়েছে, যা হচ্ছে রেডিও অ্যাক্টিভ। অর্থাৎ সহজভাবে বললে এটি মৌলিক উপাদানগুলি ধারণ করে। এই ক্ষেত্রে এটি সম্ভবত রিয়াম হবে, যার অর্ধেক জীবনকাল রয়েছে, খুব দীর্ঘ। অর্থাৎ এটি থাকবে, এই উপাদানটি প্রায় চিরকাল থাকবে এবং এটি একটি সম্ভাব্য ছোট বিপদ সৃষ্টি করবে যদি কেউ এই বস্তুগুলোকে স্পর্শ করে তার চারপাশে খুব কাছাকাছি ছিল। তাহলে ধন্যবাদ এবং আমি আপনাদের দ্বিতীয় অংশে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্বে আমি আপনাদের দেখাব গেইগার মিলার মিটার, গেইগার মিলার কাউন্টার, যা
জার্মানির তৈরি এবং রেডিও অ্যাক্টিভিটি পরিমাপের জন্য ব্যবহৃত হয়, যেটি কার্যকর, যা আমি একবার eBay থেকে কিনেছিলাম। এটি ফুকুশিমার আগে খুব অল্প সময়ের মধ্যে ঘটেছিল। আজ আমাদের পরবর্তী সব ধরনের ঝুঁকি আছে এবং কিছু সময় ধরে আমি সবগুলো নিয়ন্ত্রণ করছি। সেখানে থাকা বস্তুগুলো হয়তো সবগুলো নয়, কিন্তু কিছু বস্তু আছে যেগুলো সেখানে আছে আমার আশেপাশে, আমার দখলে, এবং যা হয়তো আপনারা জানেনও না। আপনার চারপাশে এমন কিছু বস্তু আছে যা প্রাকৃতিক বা পরে দেওয়া হয়েছে রেডিও অ্যাক্টিভিটি প্রদর্শন করে। আমরা এখানে কি আছে? এখানে গেইডার মিলার কাউন্টার আছে। এই উপাদানটি এখানে একটু সবুজার। এটি একটি সেন্সর যা হচ্ছে এই উপাদানটি যা আমি পরীক্ষিত বস্তুর দিকে সরাচ্ছি। অবশ্যই এমন চামড়ার বা প্রায় চামড়ার একটি কভার এবং দুটি ফটোগ্রাফিক লেন্স। এটি আজকের উৎপাদনের একটি লেন্স। দেখতে হয়তো একটু পুরনো মনে হচ্ছে, কিন্তু এটি অসাধারণ ছবি তোলে, কারণ এটি সম্ভবত ৮০ বছর আগে তৈরি একটি নির্মাণ। অন্যদিকে আমার বাম পাশে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি লেন্স যা আমি কয়েক বছর আগে কিনেছিলাম। এটি আমার জন্য অভিযোজনের কাজে ব্যবহার হবে, ছবি তোলার জন্য, বলতে পারেন একটু অস্বাভাবিক ধরনের। তবে আমি ইন্টারনেটের সাহিত্য থেকে পড়েছি, অবশ্যই এই লেন্সটি রেডিও অ্যাক্টিভ। এটি দেখা যাচ্ছে যে এতে কিছু কাচের উপাদান আছে যা এখানে অন্তর্ভুক্ত, এবং এগুলোতে একটি রেডিও অ্যাক্টিভ উপাদান রয়েছে যার নাম ট্র্যাক। এবং আমি আপনাদের দেখাতে চাই কোন পরিমাণে এবং কোন উপাদানগুলো রেডিও অ্যাক্টিভ হতে পারে। এখন আমি এখানে প্রদর্শন এবং পরিমাপ শুরু করার আগে আমি বলবো যে রেকর্ডিংয়ের আগে এবং এই গাজিক এখানে আমি এই সামনের লেন্সটি পালিশ করেছি যাতে কোনো ধরনের ময়লা না থাকে। আমি ভাবছিলাম হয়তো এখানে কিছু ধুলো জমে গেছে, কিছুটা। যাই হোক, আমি এটি পরিষ্কার করে মুছে ফেললাম এবং দেখা গেল মুছে ফেলার পর এই টিউবোফেরেক, এই গ্যাজিকো ইতিমধ্যে সেই প্রাকৃতিক রেডিও অ্যাক্টিভিটি দ্বারা দূষিত হয়ে গেছে, যা আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে প্রদর্শন করব। ক্যামেরা চালু আছে। এখানে একটি স্কেল আছে। এই স্কেলটি প্রতি সেকেন্ডে ইম্পালসে দেখানো হয়েছে। এখানে আমার পাশে একটি ইন-ইয়ার হেডফোন যা আমি এখানে ব্যবহার করার চেষ্টা করব। আমরা দেখব এটি সবকিছু মাইক্রোফোনের চারপাশে কেমন হবে। আর এখন আমি আবেদন করব লেন্সের মাথার এই প্রান্তটি, এবং আপনি এমন কিছু খটকটে শব্দ শুনবেন। দেখুন কিভাবে এই খটকটে শব্দগুলো বাড়তে থাকে যতই আমি কাছাকাছি আসা। স্কেলাও নড়তে শুরু করেছে, প্রায় ১-০। আমরা লেন্সের নিচে যাচ্ছি। আমরা ২-০। প্রতি সেকেন্ডে স্পন্দন দেখো। প্রায় ৩-০। এখন লেন্সের মাঝখানে একটু কম। এখন আমি এর কাছে আসছি। তুপ ফারকা। ৫-এ পৌঁছাচ্ছে। এই পালসগুলো শোনা যাচ্ছে, এবং আজকের আধুনিক লেন্স প্রায় একদমই নেই। কোনো রশ্মি নির্গত হচ্ছে মনে হচ্ছে না। দেখুন, আমি এই লেন্সটিকে আরও দূরে সরাচ্ছি। এটা একাই ফেরেক। ও কিছু নড়তে শুরু করছে।
এবং আবার আমি সেই লেন্সের কাছে ফিরে আসছি, যা খুব স্পষ্ট। দেখছেন কেমন সুন্দর, যেন একটি সূচক প্রায় ক্ষেত্রের অর্ধেকের কাছে পৌঁছাচ্ছে। এটি অবিশ্বাস্য যে আমাদের চারপাশে আছে যন্ত্রপাতি এবং অবজেক্টগুলো যেগুলো রেডিও অ্যাক্টিভিটি দেখায়। এগুলো আসলে এমন উপাদান আছে যা আয়নিত রশ্মি উৎপন্ন করে, এবং এটি রেডিও অ্যাক্টিভিটি দেখুন এমনকি একটি স্থানান্তরের মাধ্যমে। এখানে চুপ ফারকা আমরা এক ধরনের বলতে পারি, যদি এটি জানি না ধরুন একটি কুকি যা আমি এখানে বিষ দিয়ে মুছতে চেয়েছিলাম, তাহলে আমি পরে এটি আমার মধ্যে পেতাম। অবশ্যই এগুলো খুবই ক্ষুদ্র পরিমাণ, কিন্তু চলুন আমরা এমন একটি পরিস্থিতি কল্পনা করি যেখানে আপনি এই লেন্সের সাথে আছেন, যেমন আপনার বিছানার পাশে তারা জ্বলছে। যদি আপনি এটি মাসের সংখ্যা, বছরের সংখ্যা দ্বারা গুণ করেন, তাহলে হঠাৎ করে দেখা যাবে যে আপনি 5 বছরে একটি সাধারণ এক্স-রে ছবির সমান রেডিয়েশন ডোজ পাচ্ছেন। এবং আমাদের আশেপাশে মোট কতগুলো জিনিস আছে রশ্মির উপস্থিতির জন্য পরীক্ষা করা হয়নি। আমি চেষ্টা করব আরও কিছু আকর্ষণীয় আবিষ্কার নিয়ে আসতে এবং দেখাতে যে আমাদের শুধু আমাদের দিকে তাকাতে হবে না। মনে আমাদের চোখ, শ্রবণ, গন্ধ এবং সুগন্ধ, কিন্তু আমাদের বুঝতে হবে যে আজকের দিনে চেরনোবিলের বিস্ফোরণের পর, ভয়াবহ এক বিপর্যয়ের পর, ফুকুশিমার বিস্ফোরণের পর এবং বিভিন্ন অন্যান্য আজকের পারমাণবিক উদ্যোগে আমরা সম্ভাব্যভাবে রশ্মির সংস্পর্শে আসতে পারি। আমি আছি এই মুহূর্তে হয়তো নিষ্ক্রিয়, কিন্তু আমি আমাদের এখানে দাঁতের চিকিৎসা প্রতিষ্ঠানে রেডিওলজিক্যাল সুরক্ষা পরিদর্শক ছিলাম। এবং আমাকে বলতে হবে যে এই কোর্সটি আমাকে অনেক কিছু ভাবতে দিয়েছে। যেমন একটি মজার তথ্য হল যে স্টুয়ার্ডেসরা বা আসলে বিমানযাত্রীদের বিমানগুলিতে আয়নিত রশ্মির সংস্পর্শে আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা এখানে পৃথিবীর পৃষ্ঠে আছি, এবং অন্যদিকে এটি আয়নিত রশ্মি বৃদ্ধি পাচ্ছে। ধরুন যদি আমরা কোনো ভবনে যাই, কোনো বাংকারে, যেমন কোথাও গভীর মাটির নিচে, অর্থাৎ অন্য কথায় যদি সেখানে যেতে চাই। মিস পুতিন আমি জানি না এটা লুকান, তিনি অবশ্যই বিকিরণের সংস্পর্শে আসবেন, যদিও তিনি নিজেও পুরোপুরি নিশ্চিত যে এটি আছে, তার কিছু হবে না। তাহলে এই আশাবাদী নোটে আমরা আজকের পাঠ শেষ করছি, এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে।